তার কর্তব্য হলো সেই ডিএ বা ভাতা দেওয়ার ক্ষেত্রে যে অধিকার রয়েছে প্রতিটি পেশাজীবী বেতনভুক মানুষের, সেটা মেনে নেওয়া। সেটি না করে তিনি উল্টোটি করছেন। তিনি নিজে নিরন্তর বহু ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছেন, যেমন মন্দির স্থাপন করা, মসজিদ স্থাপন করা, গির্জা স্থাপন করা, এগুলো কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করতে পারেন না। উল্টোটি কী করছেন না, তিনি তার মূল কথা হচ্ছে তিনি তার সামর্থ্য অনুযায়ী, ভেতরের কথা হলো আমার ইচ্ছা অনুযায়ী এই ভাতা দেব, যখন খুশি দেব, যখন খুশি কমিশন চালু করব এবং বাহানাও তুলব। এটা আমার প্রতীকী মনে হলো যে রথযাত্রায় গিয়ে হনুমানকে কলা খাওয়াচ্ছেন, এটা কি প্রতীকী ব্যাপার নয়? মানুষরাও, রাজ্যবাসীরাও কি আজকে হনুমানের পর্যায়ে পড়ে গেছেন? ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আজকে 27শে জুন সুপ্রিম কোর্ট একদম ধরা বাঁধা 6 সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য। 15ই জুন সে বিজ্ঞপ্তি জারি করার কথা, সেই বিজ্ঞপ্তিও ইতিমধ্যে জারি হয়নি এবং 27শে জুন অর্থাৎ আজকে সরকারি ছুটি, শেষ দিন ছিল 26শে জুন। সেই 26শে জুনের মধ্যেও ডিএর যে বকেয়া ডিএ 25% সেটা এখনও মেটানো হয়নি। অন্যদিকে পুরো মন্ত্রিসভা, বলতে গেলে পুরো নবান্নই এখন দীঘায় রথযাত্রায় একেবারে উন্মাদ হয়ে উঠেছে। কি বলবেন সে বিষয়ে? অন্যদিকে আরেকটা কথাও আছে উল্লেখ করার মতো কথা, সেটা হলো যে বহুদিন ধরে এই ডিএ নিয়েই আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যারা, তাদেরকে আমি চিনি। তারা নানা রকম অসুস্থতা, নানা রকম বিঘ্ন, নানা রকম পারিবারিক অসুবিধার মধ্যেও এই ডিএ নিয়ে বেশ 1 বছরেরও বেশি সময়, যতদূর আমার মনে হচ্ছে হয়ে গেছে, তারা কিন্তু আন্দোলন করছে। আর এই আন্দোলন সম্পর্কে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ তুমি যে বললে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, তারা সেদিকে কিছুমাত্র ভ্রুক্ষেপ করেনি। সব মিলিয়ে আমার প্রাথমিক মন্তব্য যেটা করা দরকার বলে মনে হচ্ছে, সেটা হলো যে সরকার, বর্তমানে যে রাজ্য সরকার আমরা পাচ্ছি, আমার কাছে রাজ্য সরকার নয়, আমার কাছে মনে হয় সবসময় এটা শাসক দলীয় সরকার বা শাসক দলতন্ত্র চালাচ্ছেন একজন নেত্রী। তার যে অবস্থান, সেই অবস্থানটা একটু এক কথায় বলে নিই। অবস্থানটি হলো যে তার মন মানসিকতা, যেটা খানিকটা মানসিক ব্যাধিরও প্রকাশ বলে আমি মনে করি, সেটা হলো যে তিনি যা স্থির করবেন যে কোনো বিষয়ে, যা বিধি আছে, যা ব্যবস্থাপনা আছে, সাংবিধানিক ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক ব্যবস্থাপনা, দুটোর কোনোটাই তিনি মানবেন না। তিনি তার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, নিজের মন মেজাজ অনুযায়ী কাজ করবেন এবং সব কিছুকে লঙ্ঘন করে যাওয়াই তার রীতি। এই রীতিটাই এবং এই মানসিকতাটাই ক্ষতিকারক হচ্ছে, এক্ষেত্রেও হয়েছে। ভাতা মানে আমরা জানি ইংরেজিতে বলে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, ভালো বাংলায় বলে মহার্ঘ ভাতা। আমি নিজেও পেশাজীবী মানুষ ছিলাম, অধ্যাপনা পেশায় নিযুক্ত ছিলাম বলে জানি, যারাই কোনো রকম পেশায় নিযুক্ত হন, চাকরিজীবী মানুষ, জীবিকায় নিযুক্ত হন, শ্রমজীবী নন, তাদের জীবনে এই ভাতা, মহার্ঘ ভাতা বা ভাতা, এর গুরুত্ব অপরিসীম। কেননা যে বেতন তারা মাস গেলে পান, সেই বেতন দিয়ে তাদের পরিবার পালন করতে হয়। আর সেই বেতনের এক অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ অংশ হলো ভাতা। কারণ বেসিক পে যেটাকে বলে, মূল বেতন যেটাকে বলে, সেটার অদল বদল হতে বেশ সময় লাগে। পে কমিশন ইত্যাদি যতক্ষণ না কথা বলছে কেন্দ্র থেকে, পে কমিশন স্ট্রাকচার চালু হচ্ছে, পায় না। ফলে ওই যে বেসিক্স পে, তার সঙ্গে যে ডিএটা, সেই ডিএটার উপরে নির্ভর করে প্রত্যেকের বেতনটা দিয়ে সে কতখানি সংসারের ব্যয়ভার বহন করতে পারবে। তার জন্যই একে মহার্ঘ ভাতা বলা হয়। আর তুমি উল্লেখ করেছো, এবং এটা একেবারে জলজ্যান্ত বাস্তব সত্য, এই মহার্ঘ ভাতার সঙ্গে অনিবার্য সম্পর্ক হলো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে না হ্রাস হয়েছে।
যদি দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি হতে থাকে, আর বৃদ্ধি যদি নাও হয়, দেখা যায় যে দ্রব্যমূল্যটা মানুষের আয়ত্তার বাইরে থেকে যাচ্ছে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে খরচ খরচা বহনের ক্ষেত্রে, তাহলে তার সঙ্গে এটার যে সম্পর্ক, সম্পর্কটা অপরিহার্য সম্পর্ক। ভাতা বাড়া বিশেষ করে তার উপরে তার সঙ্গে সম্পর্ক রেখে করা হয়। ভাতা বাড়ানোটা অনিবার্য, করতেই হবে, এবং বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তার সম্পর্কটাকে মান্যতা দিয়ে সেটা করতে হবে। এখন এক্ষেত্রে এখন এই মুহূর্তে যে বিতর্কটা চলছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে তথা পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার তথা শাসক দলনেত্রীর অটল এবং খানিকটা যুক্তিবোধহীন আচরণের জন্য এবং শাসন ক্ষমতার যে প্রাবল্য তার মধ্যে আছে ক্ষমতা ব্যবহারের, সেটার কারণেই তিনি এগুলোর কিছুই মানতে চাইছেন না। এবং যেটা দুর্ভাগ্যের, যে এর মধ্যে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতের ভূমিকা আসতে যাবে কেন? মানুষের আমাদের গণতান্ত্রিক দেশে প্রতিটা মানুষ, বিশেষ পেশাজীবী মানুষ যারা চাকরিজীবী মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, মানবাধিকার রয়েছে। দু প্রকারের অধিকার, অবশ্যই গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার। সেই কারণেই তাদের সেই অধিকার, একটু বলে নিই, অধিকার আর কর্তব্য দুটো শব্দের মধ্যে অত্যন্ত নিগূঢ় সম্পর্ক। আমার যদি অধিকার থাকে কোনো বিষয়ে, আর তুমি যদি আমার উপরের অবস্থানে থাকা মানুষ, তাহলে সেই বিষয়ে, তাহলে তোমার কর্তব্য হলো আমার অধিকারটা মেনে নেওয়া। ফলে ডিএ পাওয়াটা প্রতিটি বেতনভোগী মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আর সেই অধিকারটা মেনে নেওয়া প্রতিটি সরকারের, রাজ্যের খুব দুর্ভাগ্যবশত শাসক দলীয় সরকার বা দলীয় নেত্রী সব কিছু করেন, তার কর্তব্য হলো সেই ডিএ বা ভাতা দেওয়ার ক্ষেত্রে যে অধিকার রয়েছে প্রতিটি পেশাজীবী বেতনভোগ মানুষের, সেটা মেনে নেওয়া। সেটি না করে তিনি উল্টোটি করছেন। উল্টোটি কী করছেন না, তিনি তার মূল কথা হচ্ছে তিনি তার সামর্থ্য অনুযায়ী, ভেতরের কথা হলো আমার ইচ্ছা অনুযায়ী এই ভাতা দেব, যখন খুশি দেব, যখন খুশি কমিশন চালু করব, এবং বাহানাও তুলব। আজকে একটা বাহানা তিনি তুলেছেন, এটা উনি খুব রপ্ত করেছেন, যে আজকে ছুটি পড়েছে বলে আমি বেতন কমিশনে ব্যাপারটা আমি জানাতে পারলাম না, বা ভাতা বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারলাম না, চূড়ান্ত সিদ্ধান্ত। এইটাও তিনি ব্যবহার করেন। এই যে ছুটিটা আসছে, প্রতীক্ষা করেছিলেন যে এই ছুটিটার বাহানা করে আমি কোনো সিদ্ধান্তের কথা বলবো না, যাতে বিতর্ক বাধে, জটিলতার সৃষ্টি হয়। কিন্তু বলা তো হয়েই গেছে, বলে তো দিয়েইছেন তিনি দিতে পারবেন না ভাতা, ন্যায্য ভাতা। যাবে রাজ্য সরকারের, হ্যাঁ, কোমর ভেঙে যাবে রাজ্য সরকার। হ্যাঁ, এত কিছু ব্যাপারে ঋণ করতে হয়েছে, এই কথাটাও বোধহয় তিনি বলেও দিয়েছেন, যে বহু ব্যাপারে ব্যয়ভার বহন করতে তাকে ঋণ করতে হচ্ছে। সেই ঋণ ভার বহন করে ভাতার ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। এটার মধ্যে তিনি একাধিক জায়গা থেকে ঋণ নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সেটাই বলছি, উনি নিজেই বলছেন যে আমি এত ঋণ, আমাকে ব্যয়ভার বহন করার জন্য এত ঋণ আমাকে করতে হয়েছে, আমি ছাড়া তো কথা বলেন না। এটা একটা মহা অপরাধী তিনি এ ব্যাপারে। কারণ আমির কোনো ভূমিকা ক্ষেত্রে নেই। তিনি কে, আমিটা কে? তিনি হচ্ছেন কর্তব্য পালন করার ভূমিকায় রয়েছেন, মানুষের অধিকার মেনে নিয়ে সেই রকম একজন মানুষ। অতএব আমি পাচ্ছি না, আমিটা কি? শাসক দলনেত্রীও নন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং তার কর্তব্য এটি পালন করা। তা না করে যেটা তিনি করছেন, ভাতা পুরোটা দিতে পারবেন না, ব্যয়ভার তিনি বহন করতে পারবেন না, অক্ষমতা প্রকাশ করছেন, এবং অক্ষমতাটা প্রকাশ করছেন স্পর্ধা সহকারে, নিয়ম লঙ্ঘন করে। কারণ দিতে তিনি বাধ্য, এটা তার কর্তব্য। কোনো রকম অজুহাত এক্ষেত্রে চলবে না, চলার কথা নয়। এবং তদুপরি তিনি শীর্ষ আদালতের নির্দেশকেও মানতে চাইছেন না। তার সঙ্গে আমি যোগ করি,
আমরা সকলেই যোগ করব, যারা আমরা এই দেশের নাগরিক আমরা সকলেই দেখতে পাচ্ছি। দুটো কথা আমার বলার আছে, বলে শেষ করব। একটা হচ্ছে আমাদের জ্ঞান বোধ, সংবিধান পাঠ এবং গণতন্ত্রের বোধ, সেই অনুযায়ী আমরা জানি যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের প্রধান পদে অভিষিক্ত হন মানুষের নির্বাচনের দ্বারা, তারা এই ধর্মনিরপেক্ষ দেশে তাদের কারোরই কোনো বাহ্যিকভাবে কোনো অনুষ্ঠান, যদি কেউ কোনো ধর্মানুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা পর্যন্ত সঠিক কাজ নয়, করতে পারেন না, নিষেধ রয়েছে সংবিধানে। যেহেতু তারা ওই বিশেষ অবস্থানে রয়েছেন, ব্যক্তি মানুষ হিসেবে করতে পারেন। মুখ্যমন্ত্রী যিনি ব্যক্তি মানুষ, তিনি যদি ব্যক্তি মানুষ হিসেবে আমন্ত্রিত হন, তাহলে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন। প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তাই, ব্যক্তি মানুষ হিসেবে। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে, বিশেষ বিভাগের প্রধান হিসেবে, ধরো শিক্ষামন্ত্রী, এইরকম পদে যারা রয়েছেন তারা কখনোই, সাংসদরাও, তারা কখনোই এই ধর্মনিরপেক্ষ দেশের এটা বিধান, কোনো ধর্মীয় অনুষ্ঠানে বাধ্যত ওই পদে থেকে, পদের পরিচয় নিয়ে আমন্ত্রিত হয়ে, বা সেই পদে থাকা অবস্থায় আমন্ত্রিত, যে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রিত, এটা করা যায় না। কোনো ধর্মানুষ্ঠানে অংশগ্রহণ করা নিষিদ্ধই, বারণ। এটা একটা লঙ্ঘন করেন, তিনি অনবরত লঙ্ঘন করেন। দ্বিতীয় যেটা করেন, তিনি নিজে নিরন্তর বহু ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছেন, যেমন মন্দির স্থাপন করা, মসজিদ স্থাপন করা, গির্জা স্থাপন করা, এগুলো কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করতে পারেন না। প্রশ্ন উঠবে কেন্দ্রীয় সরকার সম্পর্কে। যেহেতু আজকে আমরা ভাতা নিয়ে কথা বলছি, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি নিয়মটা, সচিবের বিরুদ্ধেও একাধিক প্রশ্ন উঠছে। হ্যাঁ, করতে পারেন না, এরা করতে পারেন না। সুতরাং আমরা প্রশ্ন তুলব। আমি সেই বিধিটাকেও না হয় পার করে রাখলাম, সাইডে সরিয়ে রাখলাম, যে বিধি হচ্ছে ধর্মীয় কোনো প্রতিষ্ঠান, তুমি মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি ধর্ম সম্পর্কিত, বিভিন্ন ধর্ম সম্পর্কিত কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবে না। সংবিধান পরিষ্কার, ধর্মনিরপেক্ষতা সংবিধানের একটা মূল মন্ত্র আমাদের দেশে। এবং ভারতবর্ষ যে মহান দেশ, বিচিত্র ধর্ম, মানে 100টিরও বেশি ধর্ম আছে আমাদের দেশ, বিচিত্র ধর্মের দেশ। সেই ধর্মের দেশে যারা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবেন মানুষের, তারা সব মানুষের, এটা পরিষ্কার। সেই জন্য ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যেই প্রতিটা কেন্দ্রীয় এবং রাজ্যের প্রতিটা সরকারের প্রধান যারা আছেন, প্রধান পদে, তাদের জন্য এগুলো করণীয় কর্তব্য নয়, অথচ তারা করে যাচ্ছেন। এবারে মূল প্রশ্নে আসি, ভাতার ক্ষেত্রে এই কথা উঠছে কেন? ভাতা প্রদানের ক্ষেত্রে উঠছে এই জন্যেই, ভাতা দিতে অসমর্থতা প্রকাশ করছেন, ভাতা দিতে পারছেন না, ঋণভার এত। ঋণটা হয়েছে কী কারণে যদি আমরা বলি, বিভিন্ন, আমি শুধু মন্দিরের কথা বললে আজকে আমার সম্পর্কে প্রশ্ন উঠবে। আমি বলবো মন্দির, যে কোনো মন্দির, মসজিদ, এমনকি ইমাম ভাতা যে তিনি দিয়েছিলেন, সেটাও তার দেওয়ার কথা নয়, সেটাও কিন্তু সংবিধান বহির্ভূত বিধি তিনি পালন করেছেন। আর যা অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য তিনি যে প্রকাশ্যে যান, আজকে আমাদের যিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, প্রকাশ্যে যিনি বিভিন্ন ধর্মানুষ্ঠানে তিনি যান, মুখ্যমন্ত্রী হিসাবেই যান, সেটা পর্যন্ত গর্হিত, তার করণীয় নয়, কর্তব্য নয়, বরং না করাইটাই কর্তব্য। তো ভাতার ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যদি বিভিন্ন, যেটা উনি করছেন, রথে যাচ্ছেন, গতকালই বোধহয় দীঘায় রথযাত্রা উপলক্ষে গিয়ে রথে অংশগ্রহণ করছেন। প্রথমত অংশগ্রহণ করাটাই, ঝাড়টা দিয়ে নাকি তিনি নিজেই ঝাড় দেবেন জগন্নাথ দেবের রাস্তায়। হ্যাঁ, কিন্তু সেটা নাম আমি কখনোই উচ্চারণ করি না, তাই করতে চাইছি না। সেটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই সেখানে গেছেন। এটা আমি বলছি, আমার জ্ঞান বুদ্ধি অতটা সীমিত নয়, এটা তার জন্যে এই কাজটা একেবারেই করণীয় নয়, করণীয় তো নয়, উচিত কর্ম নয় এই অংশগ্রহণ। এবং রথযাত্রায় যদি খরচ করেন,
রথ উৎসবে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা হয়তো এই কথা শুনে ক্ষুণ্ণ হবেন আমার এই কথা, কিন্তু আমি কোনো ধর্ম বিশ্বাস যারা করেন তাদের ধর্ম বিশ্বাসে আঘাত দিচ্ছি না। রথ উৎসব একটা বিরাট উৎসব, আমরা ছোটোবেলায় এই উৎসব দেখতে যেতাম, কি সুন্দর দেখতে লাগতো। ফলে রথ উৎসব যে ধর্মাবলম্বীদের উৎসব তারা পালন করবেন। হিন্দু ধর্মাবলম্বী হলে যিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তিনি করবেন, নিশ্চয়ই করবেন, 100বার করবেন, লক্ষবার করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে করতে পারবেন না। এটা একেবারেই না তো না। সংবিধান মানলে করা যায় না, এবং খরচও করা যাবে না জনগণের টাকা। খেলা করে রাজ্য সরকারের বলছে কোষাগারে টাকা নেই, এদিকে মেলা খেলা করার টাকা আছে, এদিকে ডিএ দেওয়ার বেলা সেটা ঐচ্ছিক। কারণ ষষ্ঠ বেতন কমিশনও যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে স্পষ্ট তো লেখা আছে যে অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। একেবারে সেটাই মূল কথা। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়েছে, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়ে গেছে। সেই দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে তাকালে এই সমস্ত ব্যয় যিনি করছেন তিনি একেবারেই দায়িত্ব কর্তব্যবোধহীন ব্যক্তি হিসেবে কাজ করছেন। তার তো এই মুহূর্ত থেকে ওই অবস্থানচ্যুত হওয়া উচিত, কারণ তিনি সমস্তটাই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করছেন। ভাতার ক্ষেত্রে কেউ যদি বলে যে ভাতা দেওয়ার ক্ষেত্রে এসব কথা উঠছে কেন, উঠছে এই জন্যেই যে ক্ষেত্রে খরচ করার কথা নয়, খরচটা ব্যয়টা আমাদের টাকায় হচ্ছে, জনগণের টাকায় হচ্ছে, রাজ্যবাসীর দেশবাসীর টাকায় হচ্ছে। সেই টাকা খরচ করার বিধিনিষেধ আছে। তুমি কোথায় করতে পারো আর কোথায় করতে পারো না তার নিষেধ রয়েছে, বিধি রয়েছে। সেগুলোকে সম্পূর্ণ লঙ্ঘন করে আজকে নিজের অসহায়তা প্রকাশ করছেন যে আমি ঋণভারে জর্জরিত, আমি ভাতা দিতে পারবো না, ঐচ্ছিক এতটা পারবো না। সম্পূর্ণ অপরাধ কর্ম বলে আমি মনে করি। সমস্ত রাজ্যবাসী এটা রাজ্যবাসীর বিবেচনায় আসুক। এই অপরাধ কর্মের জন্যে তিনি যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থাকার যোগ্য তিনি নন। তিনি জানেন না অথবা না জেনে লঙ্ঘন করছেন। যদি না জানেন সেটাও অপরাধ, আর জেনে লঙ্ঘন করলে সেটাও অপরাধ। এত সমস্ত যেগুলো নিষেধ কর্ম সেগুলোতে ব্যয় করছেন জনগণের টাকা। আমি টাকা কোথার থেকে পাবো এই ধরনের প্রশ্নও তিনি করেন। আমি কে? আবারও বলছি, এই আমিত্বটা উনি ত্যাগ করুন। আর একটা আমি শেষ কথা বলবো, রথযাত্রায় গিয়ে আমার প্রতীকী মনে হয়েছে। ভাতার প্রসঙ্গে তো অত্যন্ত, আমি তো মনে করি এত বড় অপরাধ আর হতে পারে না। ভাতা ছাড়া এটা খুব উল্লেখযোগ্য বলে বারবার বলছি, গুরুত্বপূর্ণ বলে, যে কোনো মানুষের বেতনে ভাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাতা যদি না থাকতো এবং ভাতা যদি রেগুলার প্রতিনিয়ত ভাতাটা যদি বৃদ্ধি না হতো তাহলে মানুষ বাঁচতে পারতো না। কারণ বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তার বেতনটাকে খেয়ে ব্যবহার করে, পরিবার প্রতিপালন করে প্রতিটি মানুষ। তো বাজার যেখানে ঊর্ধ্বমুখী সেখানে ভাতা ক্রমাগত তার সঙ্গে মান রেখে, তার সঙ্গে তাল রেখে বাড়বার কথা। একদম একেবারে অপরিহার্য নীতি, কেউ লঙ্ঘন করতে পারে না। সেখানে তিনি কি করছেন, কমিয়ে দিচ্ছেন, কি না ব্যয়ভার আর বহন করতে পারছেন না। সেটা তো তাঁরই ইচ্ছাকৃত অপরাধ। তিনি তো ইচ্ছা করে করেছেন, কোনো দায়ভার কর্তব্যবোধ না বহন করতে পেরে ব্যর্থতা নয়, তিনি তার স্বেচ্ছাচারিতার জন্যে এই অবস্থায় আমাদের ফেলেছেন। কোনো মানুষকে ভাতা থেকে বঞ্চিত করা, ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করাটা গণতান্ত্রিক অপরাধ, গণতান্ত্রিক নিয়ম বহির্ভূত কার্য করার জনিত অপরাধ এবং মানবাধিকার থেকে বঞ্চিত করা জনিত অপরাধ। এই অপরাধের কৈফিয়ত তাকে দিতে হবে। কেন তিনি এই অপরাধ করছেন সে কৈফিয়ত তাকে দিতে হবে। আর একটা আমি প্রতীকী কথা বলতে গিয়ে থেমে গেলাম, সেটাই বলছি। আমি একটা ছবি দেখতে পেলাম যে তিনি দীঘাতে গিয়ে সমুদ্রের ধারে বসে বোধহয় একটি হনুমানকে কলা খাওয়াচ্ছেন। এটা আমার প্রতীকী মনে হলো যে রথযাত্রায় গিয়ে হনুমানকে কলা খাওয়াচ্ছেন, এটা কি প্রতীকী ব্যাপার নয়? মানুষরাও, রাজ্যবাসীরাও কি আজকে হনুমানের পর্যায়ে পড়ে গেছেন যে
তার ইচ্ছা মতো তিনি একটা কলা ধরিয়ে দেবেন, হনুমানকে কলা ধরিয়ে দিলে সে খুশি হয়। মানুষদেরকেও কি সেরকমই ভাতা ইচ্ছা মতো কমিয়ে কলার মতো করে খোসা ছাড়িয়ে খেতে দেওয়া, এরকম একটা প্রতীকী রূপ আমরা কি তার দেখতে পেলাম? আমি অত্যন্ত বিনীতভাবে প্রশ্নটা রাখছি। আমার মনে হয়েছে আয় হনুমান কলা খাবি, তো সেই রকম একটা ভূমিকায় মানুষ থাকে। হনুমানদের আমরা সেরকম প্রাণী বলেই গণ্য করি। আজকে যিনি শাসক দলনেত্রী, তিনি কি আমাদের রাজ্যবাসীদের ন্যায্য প্রাপ্য ভাতা সেই সম্পর্কে যে ভূমিকা পালন করছেন, সেটা কি ওই মুখ্যমন্ত্রীর হনুমানকে কলা অফার করা, ইংরেজিতেই বলছে, অফার করার মতো কি হচ্ছে? তেনার ইচ্ছা মতো তিনি কলা খাওয়াবেন, ইচ্ছা মতো তিনি কলা দেখাবেন। কলা দেখানো বলে একটা কথা আছে, কলা কি দেখাতে চাইছেন উনি ওনার নিজের মতন, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার মতন? এটি ভয়ঙ্কর অপরাধ বলে আমার মনে হয়। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নীতি লঙ্ঘনজনিত অপরাধ, কর্তব্যকে অবহেলা করাজনিত অপরাধ। মানুষ বিবেচনা করবেন, দেশবাসী বিবেচনা করবেন, যারা ভাতা থেকে বঞ্চিত হয়ে ভাতার দাবিতে সোচ্চার হচ্ছেন, আন্দোলন করছেন, তাদের আন্দোলন আরও বেশি জোরদার হবে তার এই ভূমিকার ফলে বলে আমি মনে করি, এবং সেটা হোক।